ঝালকাঠির মাটিতে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। শত বছরের পুরনো ইট, ভাঙ্গা দরজা, ধ্বংসপ্রায় বারান্দা তবুও যেন কথা বলে সেই অতীতের গল্প। এটাই কীর্তিপাশা জমিদার বাড়ি। এক সময় যেখানে ছিল আভিজাত্য, রাজকীয়তা আর প্রভাবের বিস্তার, আজ সেখানে শুধু নীরবতা আর স্মৃতির দীর্ঘশ্বাস। চলুন ফিরে যাই কয়েকশো বছর আগে, যখন এই প্রাসাদে প্রতিদিন সূর্য উঠত রাজকীয় আয়োজনের মধ্যে। ধারণা করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় কীর্তিপাশা জমিদার বাড়ি। তখন বাংলার শাসন কাঠামো ছিল ভিন্ন। মুঘল আমল শেষ হয়ে ব্রিটিশ শাসন জোরদার হচ্ছিল। রাজস্ব আদায়ের জন্য গড়ে উঠেছিল জমিদারি প্রথা। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতারা ছিলেন শিক্ষিত ও প্রভাবশালী। তাদের শাসনে এলাকা ছিল শান্ত ও সমৃদ্ধ। বলা হয় এই বাড়িতে নিয়মিত হতো সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি ধর্মীয় আলোচনা ও সামাজিক বিচার। দূর দূরান্ত থেকে মানুষ আসতো ন্যায় বিচারের আশায়। রাজকীয় জীবনযাপন। প্রাসাদের মূল ফটক পেরোলেই চোখে পড়ত বিশাল উঠান, চারদিকে দোতলা তিনতলা ভবন, অলংকৃত বারান্দা। রাতের বেলা ঝাড়বাতির আলোয় ঝলমল করত পুরো বাড়ি। নাচ, গান, কবিগান, পালাগান সব মিলিয়ে যেন এক সাংস্কৃতিক কেন্দ্র। জমিদার পরিবারের নারীরাও ছিলেন শিক্ষিত ও সমাজসেবী। তারা দান করতেন মসজিদ, মন্দির ও বিদ্যালয়। শোনা যায় দুর্ভিক্ষের সময় এই বাড়ির রান্নাঘর কখনো বন্ধ থাকেনি। গরিব মানুষ পেত খাবার আর সাহায্য। সময়ের সাথে বদলে যায় সবকিছু। ব্রিটিশ শাসন শক্তিশালী হয়, রাজস্বের চাপ বাড়তে থাকে। কিছু জমিদার কঠোর হন, আবার কেউ কেউ মানুষের পাশে দাঁড়ান। কীর্তিপাশা জমিদার পরিবার নাকি চেষ্টা করেছিলেন মানুষের কষ্ট কমাতে। কিন্তু ইতিহাসের চাকা থেমে থাকে না। 1947 সালের দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তি, সবকিছু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। রহস্য ও লোককাহিনী। স্থানীয়দের মুখে শোনা যায় নানান গল্প। রাতের গভীরে নাকি শোনা যায় পায়ের শব্দ। কারো মতে ঝাড়বাতির আলো নাকি মাঝরাতে জ্বলে ওঠে। আবার কেউ বলে এগুলো কেবল কল্পনা, পুরনো বাড়ির শব্দ আর বাতাসের খেলা। তবে একটা কথা সত্য, এই প্রাসাদের দেয়ালে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী। ভাঙ্গা সিঁড়ি, ফাঁকা ঘর, সব যেন অপেক্ষা করছে কেউ এসে তাদের গল্প শুনবে। বর্তমান অবস্থা। আজ কীর্তিপাশা জমিদার বাড়ির সময় আর অবহেলায় বাড়ে উচ্চ। কিছু অংশ ধ্বংসপ্রায়, কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে। পর্যটকরা আসে, ছবি তোলে, কিন্তু প্রয়োজন সংরক্ষণ আর যত্ন। কারণ এই বাড়ি শুধু ইট পাথর নয়, এটা আমাদেরও ইতিহাস, আমাদেরও ঐতিহ্য। একদিন হয়তো এই প্রাসাদ আবার নতুন করে সংরক্ষিত হবে, নতুন প্রজন্ম জানবে তাদের অতীতের গল্প। ঝালকাঠি কীর্তিপাশা জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। আপনি যদি কখনো ঝালকাঠিতে যান, একবার দাঁড়িয়ে দেখবেন এই প্রাসাদের সামনে। চোখ বন্ধ করলে হয়তো শুনতে পাবেন সেই পুরনো দিনের পরচা।
আলোকাঠি কীর্তিপাশা সবুজ গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক প্রাচীন প্রাসাদ। সবুজ গাছের ভাঙ্গা দেয়াল, শেওলা ধরা সিঁড়ি, নিঃশব্দ বারান্দা। তবুও যেন এখানে এখনো ভেসে আছে অতীতের কান্না। এই বাড়ি শুধু জমিদারির ইতিহাস নয়, এখানে লুকিয়ে আছে এক তরুণীর হৃদয় বিদায়ক কাহিনী, যে নিজের সতীত্ব প্রমাণ করতে গিয়ে নিজের শরীরের আগুন ধরিয়ে দিয়েছিল। এটা কি কেবল লোককথা, নাকি সত্যি আগুনের লেহিহান শিখা একদিন গ্রাস করেছিল এই রাজবাড়ির এক কন্যাকে? চলুন ফিরে যাই সেই সময়ের গভীরে। জমিদার বাড়ির স্বর্ণযুগ, অষ্টম শতকের শেষ ভাগ। কীর্তিপাশা জমিদার বাড়ির পরিবার তখন প্রভাবশালী ও সমৃদ্ধি। প্রাসাদের সামনে বিশাল দিঘি, চারিদিকে সুরম্য ও অট্টালিকা। রাতে রাজবাড়ির আলোয় ঝলমল করত রাজবাড়ি। দূর দূরান্ত থেকে মানুষ আসতো বিচার চাইতে। জমিদার ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ বলে পরিচিত। এই বাড়িতে জন্ম নেয় এক কন্যা, অপূর্ব সুন্দরী, শিক্ষিত ও ভদ্র স্বভাবের। সবাই তাকে আদর করে ডাকত রূপমণি, লোকমুখের প্রচলিত নাম। কন্যার জীবন। রূপমণি ছিল জমিদারের চোখের মণি। সুর, সাহিত্য, ধর্মীয় জ্ঞান সবকিছুতেই পারদর্শী, কিন্তু তার জীবন ছিল কঠোর নিয়মের মধ্যে আবদ্ধ। রাজবাড়ির মেয়েদের বাইরে যাওয়ার অনুমতি ছিল সীমিত। এক সময় পাশের এক সম্ভ্রান্ত পরিবারের যুবকের সাথে তার বিয়ের কথা ঠিক হয়। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ শুরু হয় অপবাদ। কিছু কুচক্রী মানুষ ছাড়াতে লাগলো রূপমণির চরিত্র নিয়ে মিথ্যা কথা। সমাজের চোখ তখন ছিল নির্মম। নারীর সম্মান ছিল কাচের মতো ভাঙ্গুর। অপবাদ ও বিচার। গ্রামের মানুষ ফিসফিস করতে লাগলো। বিয়ের পরিবার সন্দেহ প্রকাশ করলো। জমিদার রাগে লজ্জায় অস্থির হয়ে পড়লেন। তিনি জানতেন তার মেয়ে নির্দোষ, তবুও সমাজের চাপ ছিল ভয়ঙ্কর। লোকমুখে প্রচলিত আছে, একদিন প্রাসাদের উঠানে ডাকা হলো এক শীত বিচার সভা। রূপমণি কাঁদতে কাঁদতে বলেছিল, আমি নির্দোষ, আল্লাহ জানেন আমি পবিত্র। কিন্তু তখনকার সমাজ নারীর কথা বিশ্বাস করত না। আগুনের সেই রাত। লোককাহিনী বলে, অপমান সহ করতে না পেরে রূপমণি সিদ্ধান্ত নেয় নিজের সতীত্ব প্রমাণ করবে। সে বলেছিল, যদি আমি পবিত্র হই তবে আগুন আমাকে গ্রাস করতে পারবে না। এক রাত প্রাসাদের পেছনের উঠানে জ্বালানো হলো আগুন। সবকিছু করে দাঁড়িয়ে রইল। রূপমণি সাদা পোশাক পরে দোয়া পড়তে পড়তে আগুনের দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল অশ্রু, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ঘিরে দিল তার শরীর। চিৎকারে ভেসে উঠল চারদিকে, কেউ এগিয়ে এলো না। কথিত আছে তার শেষ কথা ছিল, সত্য একদিন প্রমাণ হবেই। পরদিন গ্রামের মানুষ স্তব্ধ, কারণ কিছুদিনের মধ্যে মিথ্যা অপবাদ তাদের সত্য প্রকাশ হয়ে যায়। কিন্তু ততক্ষণ সব শেষ। এই ঘটনার পর জমিদার পরিবার ভেঙে পড়ে। রাজবাড়ির আনন্দ স্তব্ধ হয়ে পড়ে। লোকজন বলতে শুরু করে, রাতের গভীরে নাকি শোনা যায় এক নারীর কান্না। কেউ বলে প্রাসাদের এক কোণে এখনো আগুনের গন্ধ পাওয়া যায়। হয়তো এগুলো কেবল কল্পনা, কিন্তু ইতিহাসের করুণ অধ্যায় আজও বাতাসের বাসে। আজ কীর্তিপাশা জমিদার বাড়ি অবহেলার সময়ের ক্ষয়ে দাঁড়িয়ে আছে।
দেয়ালের ফাঁকে ফাঁকে জন্মেছে গাছ, বারান্দা ভেঙে পড়ে ধীরে ধীরে। কিন্তু এই বাড়ি আমাদের মনে করিয়ে দেওয়ার নয়, অপবাদও ভয়ঙ্কর হতে পারে। নারীর সম্মান নিজের সমাজে নির্মম বিচর কত জীবন নিঃসন্দ করেছে। কীর্তিভাষা শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, এটা এক সতীত্বের আগুনে পুড়ে যাওয়া আত্মার গল্প। যদি কখনো আপনি সেখানে যান, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কথাগুলো একবার কল্পনা করে দেখবেন। সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।